নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর আজকে আমাদের এখানে চিড়ের মেলা, যাকে ভালো ভাষায় বলে দণ্ড মহোৎসব, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সেই চিড়ের মেলা। তো এখন বাজে দুপুর 12:30টার মতো বাজে। আমি স্নান টান সেরে নিয়েছি আর এখন যাচ্ছি একটু মেলাতলা ঘুরতে। নিজেও একটু ঘুরবো, একটু দেখবো, আর তার সাথে সাথে তোমাদেরকেও একটু মেলাতলা ঘুরে দেখাবো। তো চলো যাই। আমাদের বাড়ির এই গলি দিয়ে বেরোলে দুভাবে মেলাতলায় যাওয়া যায়। দেখো, আমাদের গলিটা শেষ হয়েছে। এদিক দিয়ে যদি যাই তাহলে মেলাতলার মাঝখানে পড়বো, তাই আমি এদিক দিয়ে গেলাম না, আমি গেলাম এই পাশ দিয়ে, তাহলে মেলার প্রথমটা পড়বো। আমাদের গঙ্গাধারটা হচ্ছে অটো স্ট্যান্ড, মানে গঙ্গাধার থেকে সোদপুর অবধি হচ্ছে অটো, কিন্তু আজকে গঙ্গাধারে মেলা বলে আমাদের এই বাড়ির সামনে আজকে অটো স্ট্যান্ড করেছে। কত দূর দূর থেকে লোক আসে, নবদ্বীপ, মায়াপুর, বহু দূর থেকে। ইস্কন মন্দির তো আছে, চলো তোমাদের দেখাবো। মেলাতলায় যত ঢুকছি গায়ে কাঁপুনি দিচ্ছে। পানিহাটি মিউনিসিপ্যালিটি ক্যাম্প বসেছে এখানে, আর এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, খিচুড়ি দিচ্ছে। চলো যাই। রাস্তা চলে গেছে, একটা এদিকে গেছে, এদিকটা গেলে আর এই দিকটা হচ্ছে মেলাতলা। তো আমি মেলাতলার দিকেই যাচ্ছি। এখানে মোড়ের মাথায় তো মিউনিসিপ্যালিটি থেকে ক্যাম্প করেছে, তো সেখানে তো তোমার জল বাতাসা মানে খিচুড়ি এই সমস্ত দেয়া হচ্ছে আর কি দর্শনার্থীদের। আর যারা এমনি অনেক বাড়ির সামনে না অনেকে এরকম জল নিয়ে, শরবত নিয়ে, লাস্সি নিয়ে বসেছে। এটা আমি ছোট্ট থেকেই দেখে এসেছি যে এই রকম আর কি হয়, মানে যখনই মেলা চলে এই সমস্ত এত ভক্তগণ দূর দূর থেকে আসে, তো আর যেহেতু এইটা গরমকালে হয়, এই যে এখানে বসেছে লাস্সি নিয়ে। এগুলো কোনো কিছু কিন্তু পয়সা দিয়ে কিনে খেতে হয় না, এগুলো আর কি ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বলতে পারো এটা এক ধরনের এখানকার মানে পুণ্য হয় আর কি, এই সমস্ত মানুষদের জল দান করলে, খাবার দিলে। এখানে ছোট্ট ছোট্ট মেলা বসেছে, ছোট ছোট বলছে এই কারণে যে জিনিসপত্রের কেনাকাটির যে মেলা, সেই মেলাটা কিন্তু আজকে বসেনি, আগামীকাল থেকে বসবে। আর এখানে কি সুন্দর শাড়ি বসেছে। আর এই দেখো, এখানেও আবার জল দিচ্ছে। মানে একবার এখানে এসে পড়লে মানুষের আর কষ্ট হয় না। জল বলো, জল বাতাসা খাওয়া বলো, তারপর তো ঠাকুরের চিড়ের ভোগ, মানে চিড়ে প্রসাদ, মানে চিড়ে মাখার প্রসাদ আছে, সেই প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে জায়গায় জায়গায় খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেই সমস্ত খেয়ে তারপর তো এখন ইস্কন মন্দির হয়ে গেছে, মন্দিরেও ভোগ দেওয়া হয়, এই সমস্ত খেয়ে দিয়ে মোটামুটি পেট ভরে যায়। সুতরাং একবার এখানে এসে পড়লে মানুষের আর কোনো কষ্ট হয় না। আর আজকে ছোট ছোট মেলা বসেছে, কারণ মেন মেলাটা মানে জিনিসপত্রের যে কেনাকাটির মেলা সেটা আগামীকাল বসবে। আগামীকাল থেকে চলবে এক সপ্তাহ। এবার চলো যেতে যেতে গল্পটা বলি। সময়টা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়। তো সেটা তো আমাদের সাহিত্যের ইতিহাসের মধ্যযুগই বলা হয়। তো সেই সময় তিনি যখন বেঁচে ছিলেন আর কি, তো তখন তিনি আমাদের এই পানিহাটিতে এসেছিলেন এবং তার এক পরম ভক্ত তাকে তিনি দণ্ড দিয়েছিলেন ভক্তদের মধ্যে খাবার বিতরণ করতে এবং জল দান করতে। এটাই ছিল দণ্ড।
তো সেই থেকেই চলে আসছে সেই দণ্ড। এই জায়গাটা ঘিরে দিয়েছে, এই জায়গাটার পিছনেই হচ্ছে মন্দির, আর এইখানে একটা মাঠ আছে, এই পাশটা ক্যাম্প করেছে সবার, আর এই মন্দিরটার পাশ দিয়ে বেরোবে। চলো একটু ক্যাম্পটা ঘুরে দেখি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রতিন অধিকারী বিদায়পুর থেকে এসছেন। প্রতিন অধিকারী, আপনি যেখানেই থাকুন, আপনি আমাদের পানিহাটি পৌরসভার অনুষ্ঠানটা কেন্দ্রে এখানে চলে আসেন। আপনাকে বাধ্যতা করছি, ব্যানার্জিরা দুর্গাপুর থেকে এসছেন, ব্যানার্জিরা আপনার জন্য আমাদের পানিহাটি পৌরসভার চলো এবার এই জায়গা থেকে বেরোই। ওই দিকে তো আটকে দিয়েছে, ওই দিকটা যেতে দেবে না, এই মাঠ দিয়ে বেরোবে না। এই হচ্ছে সেই মন্দির যেখানে সবাই এখানে লাইন দিয়ে প্রচুর দাঁড়িয়ে আছে ভক্তগণ, তারা এখানে পুজো দিচ্ছে। আর এর পাশেই ঘাট আছে, যেটাকে আমরা বলি মহোৎসবতলা ঘাট। এবং এখানে এত ভিড় দাঁড়াতে তো দিচ্ছে না। এই ঘাটে একটা বটগাছ আছে যেখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই হচ্ছে সেই বটগাছ যার তলায় তিনি বসেছিলেন, তার ভক্তকে শাস্তি দিয়েছিলেন। ভাবতে পারো সেই কবেকার সময় থেকে সেই বটগাছ আছে। মূল বটগাছটা হয়তো এই দেখো ছবিটা, ঠিক এই রকমই অবস্থা ছিল তখন। মূল বটগাছটা হয়তো সেভাবে মানে খুবই খারাপভাবে টিকে আছে, তো তাকে সাপোর্ট দেওয়ার জন্য আশেপাশে আরও অনেক গাছ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে আর কি। তবু নিজেকে গর্ব লাগছে ঠিক এই জায়গাটায় এসে যে আমি এমন একটা জায়গায় জন্মেছি যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ পড়েছে। এখানেই তিনি বসেছিলেন, এখানেই তিনি তার ভক্তকে শাস্তি দিয়েছিলেন, মানে যেটাকে বলে দণ্ড মহোৎসব। আর এই জন্যই এই ঘাটটার নাম হচ্ছে মৎস্যতলা ঘাট। এই সেই বটগাছ যার তলায় উনি ছিলেন বসে। আর এই পাশেই আছে গঙ্গা। মহোৎসবতলা ঘাটের পর আরও দুটো ঘাট আছে পরপর, এখানেও সব পুজো আচ্ছা হচ্ছে। এটা মহোৎসবতলা ঘাটের একদম শেষ প্রান্ত আর কি। এরপরেও আরও দুটো ঘাট আছে, তারপরেই আছে আমাদের পানিহাটির ইস্কন মন্দির। চলো তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমি একটু প্রসাদ নিলাম, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো। এবার চলো যাই। এই দেখো সোজা চলে এসেছি আমাদের পানিহাটির ইস্কন মন্দির। তো এখানেও দেখো লাইন, এই লাইনটা কিসের বলো তো, মানে ঠাকুর দর্শন করবে, দর্শন করে এখানে যেটা চিড়ে মাখা সেই প্রসাদ আর হচ্ছে খিচুড়ি ভোগ আর কি, সেই প্রসাদ দেওয়া হচ্ছে। তো গত বছরও আমি এসেছি, প্রসাদ নিয়ে গিয়েছিলাম। তো এবছরও চলো ঢুকি। আর ভেতরটা এত সুন্দর সাজায় না, দেখলে চোখ জুড়িয়ে যায়। এই হচ্ছে ইস্কন মন্দিরের প্রবেশ পথ। এই জায়গাটা দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুরের ছবি রয়েছে, আর তার পাশে ঘরটা পর্দা দেওয়া, ওখানে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিও রয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন তো ইস্কন আসেনি পানিহাটিতে, তখন মানে মন্দিরটা হয়নি, তখন এখানে
জগদ্ধাত্রী মন্দির ছিল একটা, এটা কারোর বাড়ি ছিল, আর এখানে জগদ্ধাত্রী মন্দির ছিল। আর এর যে শেষে যে গঙ্গার ঘাট আছে, এটাও গঙ্গার ঘাটেই অবস্থিত, সেখানে আমরা ছোটোবেলায় আসতাম। কি অপূর্ব, কি অপূর্ব দেখতে। এখানে লাইনে আটকে দিয়েছে, ওদিকে বোধহয় প্রসাদ বিতরণ হচ্ছে। চলে একটু প্রসাদ নিয়ে যাই, এসেছি যখন। তো আমি এখন প্রসাদ নেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো বিশাল ভিড়। মন্দিরের এইটা হচ্ছে রান্না। আর এইদিকে দেখো, একদিকে ভক্তগণকে প্রসাদ দিচ্ছে, আর একদিকে আবার রান্নাও হচ্ছে, এই যে সবজি কাটছে। ইস্কন মন্দিরের এইটা গেট, কিন্তু পাশের একটা ঘাট আছে, ওই ঘাট দিয়ে আর কি সবাইকে বার করছে। ইস্কন মন্দিরে এখান থেকে আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর এখানে সবাই খাচ্ছে, দেখো শালপাতা করে। তবে আমি বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে এসেছিলাম, কারণ শালপাতায় গত বছরে শালপাতায় দিয়েছিল, তো আমি তো বাড়ি নিয়ে গেছি, বাড়ি নিয়ে সবাই মিলে খেয়েছি। এবার শালপাতায় দিলে না, শালপাতায় দিলে বাড়িতে নিয়ে গিয়ে মানে নিয়ে যেতে, রাস্তা দিয়ে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে এবারে টিফিন বক্স নিয়ে এসেছি, টিফিন বক্স করে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি ব্যাগ। চলো, এবার এটা বেরোবার করেছে এই দিকটা, এটা অন্য একটা ঘাট, ইস্কন মন্দিরের গেট নয়, পাশের ঘাট দিয়ে বেরোবার রাস্তা করেছে। চলো বেরিয়ে যাই। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়েও গেলে বিটি রোড যাওয়া যায়, আর এদিক দিয়ে আমাদের বাড়ি অনেকটাই দূর হবে। আমি এই দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই দিকের রাস্তাটা গেলে পাটবাড়ি পড়ে। তো পাটবাড়ি কি সেটা তোমাদের যেতে যেতে বলছি। চলো। চৈতন্য মহাপ্রভুর এক পরম ভক্ত রাঘব পণ্ডিত, তো তারই বাড়ি ওটা। আমরা স্থানীয় লোকরা পাটবাড়ি বলি, আবার অনেকে রাঘব পণ্ডিতের বাড়িও বলে। সেখানে মহাপ্রভু এসেছিলেন, সেখানে একটা মাধবীলতা গাছ আছে, মাধবী কুঞ্জ বলে, তো সেইখানে উনি ঘুরে ঘুরে সেই জায়গাটা কীর্তন করেছিলেন। সেই তখনকার গাছটা মানে সেটার একদম শুকনো অবস্থায় হয়ে এসেছে, কিন্তু তাকে টিকিয়ে রাখার জন্য সেখানে আরও মানে এখন আরও গাছ লাগিয়ে সেই মাধবী তলাটাকে একদম এখনও আছে সেখানে। আমি দেখাবো তোমাদের। সেই পাটবাড়ি বা রাঘব পণ্ডিতের বাড়ি। মহাপ্রভু এখানে এসেছিলেন। তবে এখানে আমি এখন ঢুকবো না, কি ভিড় দেখেছো এখানে ঢুকলে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না। আমি দেখি আগামীকাল একটু ভিড় কম থাকবে, এসে দেখাবো তোমাদের। আমার কথা মতো পরের দিন সন্ধ্যাবেলা আমি আবার পাটবাড়ি তোমাদের দেখানোর জন্য এসেছি, নিজেও একটু ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে মাধবী কুঞ্জ, মহাপ্রভু এখানে এসেছিলেন। এর ওপরটা কি সুন্দর, মানে সেই সময়ের গাছ এখনও মানে গাছটাকে ধরে রাখার জন্য আরও অনেক উপরে গাছ আছে, শুকনো হয়ে গেছে। দেখো এখানে কি লেখা, জয় নিতাই। এখানে মহাপ্রভু দ্বিতীয়বার এই গৃহে আগমন করেন দ্বাদশীর অপরাহ্নে নৌকাযোগে বরাহনগরে। এখানে সব লেখা আছে তখনকার দিনের ঘটনাগুলো। কি ভাল লাগছে দেখো, ওপরটা দেখে মনে হবে যে সেই সময় মহাপ্রভু এখান দিয়ে মানে এখানে হাঁটাচলা করেছেন, এখানে এসেছিলেন। এইখান থেকে উনি আবার নবদ্বীপে যান, সেসবই লেখা আছে। গাছগুলো কত পুরনো হয়ে গেছে। এর ওপরে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আবার একটু সবুজ সবুজ পাতা আছে।
ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বহুবার এইখানে এসেছিলেন। জয় নিতাই। এখানে লেখাই আছে বহুবার এখানে এসে নাম সংকীর্তন করেছেন। চলো পুরো জায়গাটা একবার ঘুরে নিই। দাঁড়াও, মূল গাছটা দেখাচ্ছি। এই দেখো ভেতরে, দেখে মনে হচ্ছে না কত পুরনো গাছ। সেই গাছটাকে কি সুন্দর ধরে রেখে দিয়েছে, অপূর্ব সুন্দর। পরিবেশটাও সেরকম শান্ত। আমি যে এখানে এলাম না, এখানে আসার পর দেখি মন্দিরটা এখন সন্ধেবেলা যে ভোগারতি হয়, মানে শীতল ভোগ দেওয়া হয় ঠাকুরকে, তো তখন আর কি ঠাকুরকে ভোগ দিয়েছে বলে মন্দিরটা বন্ধ আছে। তো বললো 8:30টায় খুলবে। আমি 15 মিনিটের মতো একটুখানি 15-20 মিনিটের মতো একটু বসলাম, একটু ঘুরলাম। এই যে এটা নামই হচ্ছে মাধবী কুঞ্জ। আর এখানে রাঘব পণ্ডিতের সমাধিও রয়েছে। কত বছর আগেকার পুরনো সেই জায়গা। তখন পানিহাটির অবস্থাই ছিল অন্যরকম। এখানে একটা ঝালি ঘর আছে, সেটাও তোমাদের দেখাবো। এই দেখো, রাঘব পণ্ডিতের ঝালি ঘর। এটা আমি বহুবার দেখেছি ছোট থেকে। এখানে বোধহয় রাঘব পণ্ডিতের একটা মূর্তি আছে। এ দেখো, এখানে দেয়ালে অনেক ছবি রয়েছে। সেই সময়কারে যে দণ্ড যে দিয়েছিলেন সেই ছবি। তারপরে এই যে রাঘব পণ্ডিত আরও ভক্তবৃন্দদের নিয়ে যেতেন ঝালি মাথায় করে, মানে যেগুলো আর কি খাওয়া দাওয়ার সামগ্রীগুলো। এদের নাম তো তলায় দেখছি না, মনে হয় বিভিন্ন গুরু। এই যে রাঘব পণ্ডিতের মূর্তি। আর একটা জিনিস আমি ছোটো থেকে এগুলো দেখেছি। এখানে দেখো, সেই সময়কার ঝালিতে এইটা হচ্ছে মহাপ্রভু চরণ যুগল। এই পাথরের মধ্যে দেখো তার পায়ের ছাপ রয়েছে। আমার খুব খুব পরম সৌভাগ্য যে আমি আজকে এই পায়ের ছাপটা দর্শন করতে পেরেছি। আমি ছোটোবেলা থেকে অনেকবার এসেছি এই ঘরটায়, দেখেছি, কিন্তু এইটা আমার মনে হয় মেলা উপলক্ষে, গতকাল মেলা ছিল, মেলা উপলক্ষেই বোধহয় বার করেছে। এটা আমি দেখিনি, প্রথম দেখলাম। সৌভাগ্য তো বটেই, মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করতে পারলাম। আর এইখানে ওপরে কাঁচের যে বাক্সগুলো, ওই বাক্সে না মাটির তৈরি সেই সময় যা যা দেওয়া হতো, এই যে দেখো জিনিসগুলো, এগুলো কিন্তু শো করা, মানে এগুলো হচ্ছে জাস্ট কি বলবো, যেমন মাটির সবজি মাটির ফল হয় সেরকমই নানা রকমের নাড়ু, মানে যা যা সেই সময় আর কি দেয়া হতো ঝালিতে, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। নানা রকমের আচার, নানা রকমের নাড়ু, সব কিছু রয়েছে। লেখাই আছে রাঘব পণ্ডিতের ঝালি দ্রব্য। তাকেই তো মহাপ্রভু দণ্ড দিয়েছিলেন। সুতরাং যে বছর দণ্ড দিয়েছিলেন সেই বছর থেকে শুরু করে তিনি যতদিন বেঁচে ছিলেন এই রকমই মনে হয়, আমি তা তখন ছিলাম না, মনে হয় এইরকমই ঝালি সামগ্রী নিয়ে তিনি এই মহোৎসব পালন করতেন। সেগুলো দেখো কি সুন্দর করা আছে। মনেই হচ্ছে না যে জিনিসগুলো মাটির তৈরি। তবে আমি ছোট থেকে অনেকবার এগুলো দেখেছি। এই ঘরটা আমার ভীষণ ভাল লাগে, তবে সব সময় এটা খোলা পাওয়া যায় না। শ্রী রাঘব পণ্ডিত মাথায় ঝালি লয়ে মহাপ্রভুকে সমর্পিত করার জন্য নীলাচলে যাচ্ছেন। তার মানে নীলাচল মানে বোধহয় পুরী। ওদিকে বোধহয় মন্দিরের দরজা হ্যাঁ খুলে দিয়েছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে আমি একটু ঠাকুর দর্শনও করলাম, আর এখানে একটু প্রসাদও পেলাম। আমি ফিরে এলাম আবার আগের দিনে, মেলার দিনকে ফিরে এলাম। তো পাটবাড়িটা আমি মেলার দিন তো ঢুকিনি, ক্রস করে এই রাস্তা ধরে, গলির রাস্তা ধরে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি।
এখানকার যেহেতু আমি এখানেই জন্মেছি, সুতরাং আমার পানিহাটির অলিগলি সব চেনা। তো যেখান দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় সেই গলি দিয়েই যেতে চাইছি, কিন্তু আমি যেখানেই যাচ্ছি সেইখানেই দেখি লোক, মানে ভিড়। আজকে বোধহয় কোনো জায়গায় বোধহয় ফাঁকা নেই, সব জায়গায় ভিড়। আমার এক স্টুডেন্ট, ও এখানে শরবত নিয়ে বসেছে। তো আমাকে বললো, আন্টি তুমি ঘেমে গেছো, আগে জল খাও। তো জল খেয়ে আবার রওনা দিলাম, আমার বাড়ি কাছেই চলে এসেছি। দেখো, ঘুরে ফিরে সেই আমাদের বাড়ির কাছাকাছি রাস্তায় চলে এলাম। কালকে আবার মেলা বসুক, তারপর আমাদের জিনিসপত্র কেনাকাটির মেলা ঘুরে আবার তোমাদের দেখাবো। আর তোমরা জানিও যে আমার এই ভিডিও কেমন লাগলো। আমি নিজেও একটু ঘুরলাম মেলাতে, তোমাদেরকেও একটু দেখালাম। এই যে আমাদের মিউনিসিপ্যালিটি ক্যাম্প, পানিহাটি মিউনিসিপ্যালিটি, এই রাস্তাটা দেখলে আমার বাড়ি। তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আসি তবে।